মুস্তফা খোমেনির প্ল্যানটা অনেকে বলছেন যেটা হলো যে উনি এই যুদ্ধটা চালিয়ে যেতে চাচ্ছেন এবং উনি দেখাতে চাচ্ছেন সারা বিশ্বকে ইসরায়েল তার যুদ্ধটা থামাবে না। এই যুদ্ধটা এখন একটা দীর্ঘমেয়াদী পজের দিকে যাচ্ছি আমরা, এই যুদ্ধটা টোটালি শেষ হচ্ছে না। ইসরায়েলের প্ল্যান অনুযায়ী এটার মিডল ইস্টের হেডকোয়ার্টার হবে হলো আরব আমিরাত, নট সৌদি আরব। এটা ইসরায়েলের প্ল্যান এবং এটার একটা বড় পার্টনার হবে হলো ইন্ডিয়া। আমি মধ্যপ্রাচ্যে একটা নতুন পোলারাইজেশন দেখতে পাচ্ছি, কারণ প্রথমত মধ্যপ্রাচ্য আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজে টের পাবেন যে তারা মেনে নিয়েছে, মধ্যপ্রাচ্য বিশেষ করে জিসিসি কান্ট্রিগুলো মেনে নিয়েছে যে ইরান এখানে সব থেকে বড় শক্তি এবং ইরান ক্যান প্লে হ্যাভক উইথ দি মিডল ইস্ট, মানে ইফ ইরান ওয়ান্টস। তো এ কারণে আর মধ্যপ্রাচ্যের এই জিসিসি 6টা কান্ট্রির ভিতরেও আমি একটা পোলারাইজেশন দেখতে পাচ্ছি, যেমন আরব আমিরাত এবং বাহরাইন এরা একটু বেশি ইসরায়েল ঘেঁষা, সৌদি আরব, কাতার এবং কুয়েত এরা একটু সাইলেন্ট আছে বিকজ তারা জানে, আর দ্বিতীয়ত ওমান একটু ইরানের দিকে ঘেঁষে গেছে। তো এই যে সৌদি আরব, কাতার এবং কুয়েত এরা কেন সাইলেন্ট আছে, কারণ এরা জানে যে তারা যদি যুদ্ধে জড়ায় অথবা ইরানের বিপক্ষ অবস্থান নেয় তবে তাদের ভেতরের দেশের রেজিম চেঞ্জ হবে, যে কারণেই বেশ কিছু ড্যামেজ হওয়ার পরেও এই দেশগুলা তারা এখনও তারা ইরানের বিপক্ষে যায় নাই, ওইভাবে যায় নাই। আর আরব আমিরাতকে ঘিরে যে জিয়া স্যার অনেকগুলো কথা বললেন, এর সাথে আমি শুধু যোগ করি যে ইসরায়েলের যে একটা দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান আছে, যে এই রিজিয়নে তাদের একটা হেক্সাগন, যে এর আগে আমি একটা টকশোতে বলেছিলাম যে আমেরিকার শক্তি তো চিরকাল থাকবে না, বাট ইসরায়েল যেন আমেরিকার সাহায্য ছাড়াই একটা প্রিডোমিনেন্ট ওয়ার্ল্ড ফোর্স হিসাবে থাকতে পারে, যে কারণেই তারা একটা হেক্সাগন 6টা শক্তি নিয়ে, যেখানে ইসরায়েল থাকবে সেটা সেন্টারে, এর সাথে থাকবে মিডল ইস্ট এবং মিডল ইস্টের কন্ট্রোলে ইসরায়েলের প্ল্যান অনুযায়ী এটার মিডল ইস্টের হেডকোয়ার্টার হবে হলো আরব আমিরাত, নট সৌদি আরব। এটা ইসরায়েলের প্ল্যান, যে কারণেই মিডল ইস্টে তারা আরব আমিরাতকে এত বেশি মানে শক্তিশালী করতে চাচ্ছে এবং এটার একটা বড় পার্টনার হবে হলো ইন্ডিয়া। তো এ কারণেই এবং আপনি দেখবেন যে আমি এটা মিডল ইস্টেরও অনেকগুলো আপনার চ্যানেলে দেখেছি যে এই যুদ্ধ যদি এই যুদ্ধ তো সেকেন্ড ফেজে যায় নাই, যদি যায় তবে আরব আমিরাতের উপরে ইরানের একটা হ্যাবক শুরু হবে। আর যদি সেকেন্ড ফেজে নাও যায়, যুদ্ধ যদি শেষও হয়ে যায়, আমি যেটা মিডল ইস্টের চ্যানেলগুলোতে দেখেছি যে ইরান তার ফিজিক্যাল প্রেজেন্স বাড়াবে আরব আমিরাতে এবং বাহরাইনে এবং কুয়েতে, তার ফিজিক্যাল প্রেজেন্স বাড়াবে এবং ইরান এই বিশেষ করে আরব আমিরাতে এবং এইগুলাতে ইসরায়েলি ইনফ্লুয়েন্স এবং আমেরিকান ইনফ্লুয়েন্সটা তারা বাড়তে দিবে না। আচ্ছা, এখন আমি যদি আমেরিকার ইনফ্লুয়েন্সের কথা বলি যে মিডল ইস্টে আমেরিকা কি করবে, তাদের বেসগুলো তো শেষ হয়ে গেছে, নতুন করে নতুন ইস্টাবলিশমেন্ট হবে কিনা, একটা তথ্য শুধু আমি শেয়ার করি, যেটা হলো যে ইরাকের সাথে আমেরিকার যে যুদ্ধ হয়েছিল, আমেরিকার রাফলি $8 ট্রিলিয়ন মতো খরচ হয়েছিল এবং আমেরিকা তার মাত্র 12% আমেরিকা পে করেছিল, বাকিটা সে মিডল ইস্ট কান্ট্রিগুলোর কাছ থেকে কালেক্ট করেছিল চাঁদা আদায়ের মতো আর কি। ওই অবস্থাটা এখন নাই, তো এখন আমেরিকার থেকেই বলছে যে মিডল ইস্টে তারা যদি নতুন করে তাদের আগের বেসগুলো যেগুলো ড্যামেজ হয়ে গেছে এগুলো যদি তৈরি করতে চায়, তাতে 2.7 থেকে $3 ট্রিলিয়ন খরচ হবে শুধুমাত্র ওই বেসগুলো আবার নতুন করে রিএস্টাবলিশ করার জন্য। তো এই টাকাটা কোত্থেকে দিবে? আমেরিকার ভেতরে যে বিপ্লবটা আগে ছিল না, সেই জাগরণটা এখন দেখা গেছে যে আমেরিকার সাধারণ জনগণ তারা কিন্তু সোচ্চার যে ট্রাম্পের বিষয়ে, রিপাবলিকানদের বিষয়ে, যে তোমাদের সে মাগা প্রজেক্ট কই, এখন তো ইসরায়েলি ফার্স্ট হয়ে গেছে। তো এখন এই ট্রাম্প প্রশাসনকে এবং রিপাবলিকানদেরকে প্রমাণ করতে হবে যে আমেরিকা ফার্স্ট, নট ইসরায়েল ফার্স্ট, এবং এটা কিন্তু কঠিন চ্যালেঞ্জ। একই সাথে এই যে রিপাবলিকান অনেকগুলো ক্যান্ডিডেট এবং মোর দ্যান 30% ক্যান্ডিডেট এই যে নভেম্বরে যে ইলেকশন হবে এখানে তারা কম্পিট করতে যাচ্ছে না, কারণ পরাজয় নিশ্চিত বলে। তার মানে এই নভেম্বরে রিপাবলিকানদের একটা ভরাডুবির সামনে আছে। কিন্তু এর ভিতরে আবার কিছু কথাও থেকে যায়, যে কথাটা হলো যে আমি দেখলাম যে সারা বিশ্বে প্রায় কমপক্ষে 300 বিলিয়নিয়ার আছে, জিউস বিলিয়নিয়ার, এবং মোর দ্যান 300, এবং আমেরিকাতেই প্রায় এটা কাগজে কলমে বলে 50+, বাট আসলে নাকি প্রায় 70 থেকে 100 বিলিয়নিয়ার শুধু আমেরিকাতে আছে, জিউস বিলিয়নিয়ার। এবং এই জিউস বিলিয়নিয়ারগুলো কিন্তু খুব পলিটিক্যালি ইনফ্লুয়েন্স, এরা এত সহজে ছাড়বে না। তবে ইরানের কিছু বিজয় আমি দেখতে পাচ্ছি, যে বিজয়টা হলো, যেটা প্রফেসর মারান্ডি বলেছিলেন কিছুদিন আগে, যে দেখেন ইরান 3টা জিনিস খুব চেষ্টা করে যাচ্ছে এবং খুব সফলতার সাথে। একটা হলো
ওয়ার্ল্ড সিম্প্যাথি যে তাদের পক্ষে আছে এইটা যেন থেকে যায় এবং এইটা যেন একটা পার্মানেন্ট শেপ নেয়। দ্বিতীয়ত হলো যে আমরা এই যে আমাদের এই স্যাংশনগুলো থাকবে এবং এই বিভিন্ন ধরনের স্যাংশনের ভিতরেও যেন আমরা সারভাইভ করতে পারি, আমাদের ওই চ্যানেলগুলোকে আরও পার্মানেন্ট করা। এবং এরপরে যেটা দেখা যাচ্ছে যে আপনি দেখেন 2 মাস আগেও ছিল না, এই মুহূর্তে ইসরায়েল টোটালি এক্সপোজ টু দি হোল ওয়ার্ল্ড। এই বিষয়টা আগে ছিল না। তো ইরানের প্রতি সিম্প্যাথি এবং ইসরায়েল যে আপনার ইসরায়েল এক্সপোজ, একই সাথে এই মিডল ইস্ট তারা জানে যে ইরানের সাথে সরাসরি কোনো কনফ্রন্টেশনে যাওয়া যাবে না এবং আপনি দেখবেন যে কনফ্রন্টেশনে তারা যাবেও না। তো তো এই কারণেই আর আমেরিকার ক্ষেত্রে আর একটা বড় প্রবলেম, আমি জানি না এটা শুধু এটা আমার প্রশ্ন না, এটা আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কেরই প্রশ্ন, যে এই প্রশ্নের সমাধানটা পাওয়া যাচ্ছে না। স্ট্র্যাটেজিক্যালি আমেরিকার জন্য গ্লোবালি 3টা জায়গা সব থেকে বেশি ইম্পর্টেন্ট: ইউরোপ, মিডল ইস্ট এবং ইস্ট এশিয়া। তো 10 বছর আগে 1 নম্বরে ছিল হলো আপনার ইউরোপ, 2 নম্বরে ছিল মিডল ইস্ট, 3 নম্বরে ছিল ইস্ট এশিয়া। আর এখন মানে এই গত 4-5 বছরে না, এটা হলো 1 নম্বরে আমেরিকার স্ট্র্যাটেজিক্যালি ওরা 1 নম্বর রাখে হলো আপনার ইস্ট এশিয়াকে, ওই চীন, জাপান, কোরিয়া ওই এলাকাটাকে, 2 নম্বরে হলো ইউরোপ, 3 নম্বরে হলো মিডল ইস্ট। তো বলছে যে আমাদের স্ট্র্যাটেজিক্যালি গ্লোবালি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার ইস্ট এশিয়াটা, যে ইস্ট এশিয়াটা এখন খালি, যে ইস্ট এশিয়াটা এখন খালি এবং ইউএসের ফিউচারের জন্য এটা খুব দরকার। হাউ টু হ্যান্ডেল দ্যাট, এটার কোনো আনসার নাই, এটার কোনো আনসার নাই। একই সাথে যেটা আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো এই যে ইরান যুদ্ধটাকে যদি আমরা একটা লাইন হিসাবে ধরি, এই লাইনের পরে আপনি দেখবেন যে নতুন করে অনেকগুলো জিনিস সামনে আসবে, অনেকগুলো জিনিস চেঞ্জ হবে, অনেকগুলো অর্ডার চেঞ্জ হবে। প্রথম হলো গ্লোবাল অর্ডারটা চেঞ্জ হবে। এই ইরান যুদ্ধকে কেন্দ্র করে ভবিষ্যতের এই গ্লোবাল অর্ডারটা চেঞ্জ হবে। এই এশিয়ার রিজিওনাল অর্ডারটার আপনি বড় পরিবর্তন দেখবেন। আমি যেটা মিডল ইস্টের কথা বললাম, এই রিজিওনাল অর্ডার চেঞ্জ হবে, আগের সেই অর্ডার কাজ করবে না। আপনি দেখবেন যে এই এই ইরান যুদ্ধের আগের এবং ইরান যুদ্ধের পরবর্তীতে এই গ্লোবাল যে জিওপলিটিক্সটা আছে এইটা নতুন করে রিডিফাইন হবে এই ইরান যুদ্ধের পরে, এবং আজ থেকে 20 বছর পরে, 50 বছর পরে মানুষ এইটাকে রেফারেন্স ধরবে। যেমন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার কোল্ড ওয়ারের আগে এবং পরে যেমন বলতো না যে স্ট্র্যাটেজি বিফোর সোভিয়েত ইউনিয়ন, স্ট্র্যাটেজি আফটার সোভিয়েত ইউনিয়ন, স্ট্র্যাটেজি বিফোর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, স্ট্র্যাটেজি আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। স্ট্র্যাটেজি বলি, জিও পলিটিক্স বলি, গ্লোবাল ইকোনমি বলি, প্রত্যেকটা বিষয় এই ইরানের যুদ্ধের পরে নতুন করে রিডিফাইন হবে, এবং ইনক্লুডিং গ্লোবাল ইকোনমি। কারণ পেট্রোডলারের ওই ইনফ্লুয়েন্সটা আর থাকবে না, আর থাকবে না, এবং এন্টি ইসরায়েল সেন্টিমেন্টটা এটা ওয়ার্ল্ড ওয়াইড আরও বেশি স্প্রেড করবে। আমি এটার উত্তরটা আমার জানা নাই। কেন বলছি যে ইসরায়েলের ভেতরে যদি আমি তাকাই, ইসরায়েলের যে ওদের যে আল্ট্রা অর্থোডক্স যে গ্রুপটা আছে, যারাই সব কিছু কন্ট্রোল করে, এই মুহূর্তে তাদের পপুলেশন হলো 14%, এবং এদের পপুলেশনের পার্সেন্টেজটা হলো 14%। কিন্তু মজার ব্যাপারটা হলো ইয়াংদের ভিতরে এদের পার্সেন্টেজটা বেশি, মানে বিলো 40 এদের পার্সেন্টেজটা এখন হলো 25-30%। এবং পণ্ডিতরা বলছেন যে এটা বাড়ছে, যে এখন 40 সালের দিকে এটা প্রায় 50% হয়ে যাবে, এই আল্ট্রা অর্থোডক্স গ্রুপটা হয়ে যাবে 50%-এর মতো। তো মানে তখন ইসরায়েল কোন ফ্রন্টে যাবে, তখন ইসরায়েল কিভাবে যাবে? তো আমি যেটা বলে শেষ করব সেটা হলো যে আমার ধারণা যে এই যুদ্ধটা এখন একটা দীর্ঘমেয়াদী পজের দিকে যাচ্ছি আমরা। এই যুদ্ধটা টোটালি শেষ হচ্ছে না। যুদ্ধটা টোটালি শেষ হচ্ছে না এই কারণে যে ট্রাম্পকে এবং ইসরায়েলকে কি বিশ্বাস করা যায়? তাদের কোনো কিছুকে কি বিশ্বাস করা যায়? বিশ্বাস করার মতো কিছু নাই। এবং একই সাথে আপনি দেখবেন যে ইসরায়েলের প্রেসারে হোক আর ইসরায়েলি লবির প্রেসারে হোক, ট্রাম্প ইরানের উপর থেকে ইকোনমিক্যাল স্যাংশনটা তুলবে না, ইসরায়েল এটাকে তুলতে দিবে না। এবং এই ইকোনমিক্যাল স্যাংশনটাই সব থেকে বেশি ইরানের ক্ষতি করেছে, কারণ ডিপ্লোম্যাটিক্যালিও ক্ষতি করেছে। এখন যদি চায়না নতুন করে একটা শুরু হয়, মানে হ্যাঁ, ওইটা পরে, এটা আমার একটা অ্যাজাম্পশন যে এত সহজে এই স্যাংশনটা তুলবে না। এদিকে একটা ইকোনমিক জোন তারা। দ্বিতীয়ত লেবাননের যুদ্ধটা চলমান থাকবে, ওইখানেও ইসরায়েল তার যুদ্ধটা থামাবে না। এবং তবে যে বিষয়টা হলো কি যে একটা দেশের ইউনিটি, মানুষের ইচ্ছা, তারপরে দেশপ্রেম কোথায় নিয়ে যেতে পারে, আমরা তো নতুন করে এই বিষয়টাও শিখলাম, সারা বিশ্ব দেখলাম যে একটা সভ্যতা শেষ করা যায় না।
মানুষের যদি ইউনিটি গতকালকেও তো সে থাকে, হুঁশিয়ারি দিয়েছে। মানুষের যদি ইউনিটি থাকে ইরানকে পুরো তবে মানচিত্র থেকে ধ্বংস করবে। থাকা যায় না। এবং আর একটা কথা আমি বাংলাদেশকে উদ্দেশ্য করে এবং বাংলাদেশকে উদাহরণ, ইরানের উদাহরণ নিয়েই বলবো যে এটা ওই সেই বিখ্যাত চাইনিজ প্রফেসরের ওনার একটা থিওরি আর কি। ওনার থিওরিটা হলো উনি এই হিস্ট্রিগুলোতে, এই ওয়ার্ল্ড হিস্ট্রিগুলোও এরকম যে আগে আমরা দেখেছি যে একটা বড় দেশ, বড় আর্মি যখন একটা ছোট দেশ ছোট আর্মির সাথে যুদ্ধ করতো তখন তো ছোট আর্মিটা সহজেই হেরে যেত। তো সেটার থেকে বাঁচার জন্য আস্তে আস্তে তারা কি করলো, ওই পিপলস আর্মিতে গেল। পিপলস আর্মিতে গেলে এবং ওই মোটিভেশন যে দেশপ্রেম, দেশের জন্য জীবন দেওয়া যায়, দেশের ঐতিহ্যের জন্য জীবন দেওয়া যায়, দেশের কালচারের জন্য জীবন দেওয়া যায়। তো এই কারণেই বলছি যে আমাদের বাংলাদেশেরও জিও পলিটিক্যাল যে অবস্থা, আমাদের মোটিভেশনটাও যদি এরকম না হয় যে আমরা দেশ আমাদের সবার এবং দেশের জন্য জীবন দেওয়া যাবে এবং বহিঃশত্রু যেই হোক না কেন আমরা ইউনাইটেড হয়ে আগে শত্রুর মোকাবেলা করব, শত্রু শেষ, তারপরে আমরা অন্য ইস্যু নিয়ে আবার মারামারি কাটাকাটি করব। তো আমরা এই যদি আমাদের দেশের জন্যও এই থিওরিটা খুব দরকার যে আমাদের দেশ আগে, এবং বহিঃশত্রুর জন্য আমরা যেন আগে একতাবদ্ধ হই এবং ওই দরকার হলে বি ফ্যানাটিক দেশের জন্য আর কি, যে আগে শত্রুর মোকাবেলা করব, ওই এক্সট্রিম হয়েই করব, তারপরে আবার শত্রু মোকাবেলার পরে আমরা সঠিক সার্বভৌমত্ব রক্ষা করব, তারপরে আবার অন্য রাজনীতি। এখানে আমি একটা জিনিস আমি খালি একটু অ্যাড করতে চাই, এই জন্য এটা আপনি কখন অনুষ্ঠান ক্লোজ করতে যাচ্ছেন, সেটা হচ্ছে যে মিডল ইস্টে কিন্তু প্রত্যেকটা আরব দেশগুলির একটা টেন্ডেন্সি ছিল যে প্রতিরক্ষাটাকে লিজ আউট করে দেওয়া কারো কাছে। এই লিজ আউটটা বন্ধ হওয়া শুরু করবে এবং এটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। সো এটা শুধুমাত্র মধ্যপ্রাচ্যে না, এটা অ্যাকচুয়ালি সব দেশেরই জন্য, বিশেষ করে ছোটো দেশ যারা, তাদেরকে মনে রাখতে হবে যে নিজের প্রতিরক্ষা, নিজের আত্মরক্ষা কারো কাছে লিজ দেওয়া যায় না, কারো উপর ভরসা করেও করা যায় না। আপনার সে যত বন্ধুই হোক না কেন, এই শত্রুতে পরিণত হতে সময় লাগবে না। এই জন্য বলা হয় যে আন্তর্জাতিক সম্পর্কে কেউ মানে দীর্ঘকালের পার্মানেন্ট শত্রুও না, কেউ বন্ধুও না, ইন্টারেস্টটাই হলো সবসময় পার্মানেন্ট। সুতরাং জাতীয় স্বার্থে আপনার কি সক্ষমতা আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার সেই স্ট্র্যাটেজিটাকে ঠিক করতে হবে। ইরান কিন্তু এই কাজটাই তারা 47 বছর ধরে করছে। তারা প্রতিবার চেঞ্জ করেছে, যেমন 2003-এ যখন ইরাকে অ্যাটাক করলো তখন তারা বুঝে গেছে যে পরবর্তী লক্ষ্যবস্তু আমরা। ঠিক একইভাবে আপনি দেখেন টার্কি উইল হ্যাভ ইটস ওন পলিসি আফটার ইরান ইজ এই যুদ্ধটা যখন স্তীমিত হবে। এটাও আমি এগ্রি করি যে ইসরায়েল তার যে গ্রেটার ইসরায়েল প্রজেক্টটা ছাড়বে না, এবং তারা তাদের এই যুদ্ধের মধ্যেও কোনো না কোনো সময় তারা যখন সে সক্ষমতা অর্জন করবে, দে উইল ট্রাই টু অ্যাটাক দ্য স্টক পাইল। কিন্তু আমি ফিল করি যে ইরানে এখন একটা বড়সড় একটা নিজেদের মধ্যে একটা নীতিগত পরিবর্তন আনবে, তাদের জাতিকে বা ইরানকে বেঁচে রাখানোর জন্য। তারা হয়তোবা তারা তাদের যে আগের কমিটমেন্ট যে আমরা নিউক্লিয়ার বোমা বানাবো না, বিকজ এটা হলো WMD, এখান থেকে সরে আসার সম্ভাবনা। আমি শুধু স্যার সাথে অ্যাড করতে যেই শুধু বলবো, যেটা হলো যে নতুন পোলারাইজেশন আমরা দেখবো যে ইউরোপ, আর কারণ আগে নিরাপত্তার জন্য অনেক দেশ আমেরিকার উপরে ডিপেন্ড করতো, এখন ইউরোপ করতো, জাপান করতো, কোরিয়া করতো, জার্মানির ভাষা এখন এটা করবে না, জার্মানির ভাষা দেখেন, আপনি ইতালির ভাষা দেখেন, সঠিক। এখন সবাই যার যার চেষ্টা করবে, এবং একই সাথে আপনি আমেরিকাতেও নতুন করে দেখবেন যে তাদের এই যে প্রতিরক্ষার যে নতুন করে রিবিল্ডিং দরকার, হিউজ বাজেট দরকার, এই বাজেটটা তারা কোত্থেকে পাবে, এইটা একটা চ্যালেঞ্জ আপনারা দেখবেন। এবং আমি মুস্তফা খোমেনির ওই বিষয়টা নিয়েই আমার এখনকার বক্তব্য শেষ করবো। সেটা হলো যে এটা আমি আগেও বলেছিলাম যে এটা মিডল ইস্টের অনেকগুলো চ্যানেলে এসেছিল যে মুস্তফা খোমেনির প্ল্যানটা অনেকে বলছেন, যেটা হলো যে উনি এই যুদ্ধটা চালিয়ে যেতে চাচ্ছেন এবং উনি দেখাতে চাচ্ছেন সারা বিশ্বকে, ভবিষ্যৎ বিশ্বকে, যে দেখো ইরানের সাথে যুদ্ধ করলে পরাজিত হতে হয়, এবং ইরানের সাথে যুদ্ধ করলে সারা বিশ্ব সাফার করে, এবং ইরানের সাথে যুদ্ধ করতে আসলে সরকার বদল হয়। তো সারা বিশ্বকে উনি দেখাতে চেয়েছেন, এবং আমি সেটাই দেখতে পাচ্ছি যে ইরান, ওই যে মুস্তফা খোমেনির ওইটাই এখন ওই কথারই অথবা ওই স্ট্র্যাটেজির প্রতিফলন হচ্ছে যে ইরানের সাথে যুদ্ধ করতে গেলে সারা বিশ্ব সাফার করে, ইরানের সাথে যুদ্ধ করতে গেলে পরাজিত হতে হয়, এবং ইরানের সাথে যুদ্ধ করতে গেলে সরকার বদল হয়, যাতে করে ভবিষ্যতে কেউ আর এত সহজে ইরানের সাথে যুদ্ধ করতে না আসে।